তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাস। আশা করছি প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তোমরা এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো এবং সাথে সাথে ফিজিক্স একটা ভালো জায়গা তৈরি করতে, কনসেপ্ট ক্লিয়ার করতে এবং ভালো নম্বর পেতে আমাদের চ্যানেলটি ফলো করছো। যারা এখনও ফলো করোনি অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে যাতে প্রতিটি আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 1-এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এটা এই চ্যাপ্টারের ফোর্থ ভিডিও। কিন্তু এই ভিডিওটা দেখার আগে যারা এখনো পর্যন্ত এর আগে 3টি ভিডিও দেখোনি, ফলো করোনি, তারা অবশ্যই ফলো করবে এবং তার জন্য কি করবে, অবশ্যই ইউটিউবে যাবে, কি সার্চ করবে না ফিজিক্স স্টাডি পয়েন্ট বাই সুদীপ্ত স্যার, এবং তার এর আগে 3টে ভিডিও অবশ্যই ফলো করে তারপরে এটা দেখো, নতুবা অথই জলে পড়ে যাবে, রাইট? অর্থাৎ কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না। সো ফিজিক্সটা ভালো নাম্বার পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে, রাইট? এবার আসছি তড়িৎ বলরেখা। দেখো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্য। বলেছিলাম তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেই এমন একটা এলাকা, একটা আধান তার চারপাশে এমন একটা এলাকা ক্রিয়েট করে বা তৈরি করে যেটা হচ্ছে বাইরে থেকে কোনো আধান ওই অঞ্চলে যদি প্রবেশ করে তাহলে সে একটা বল অনুভব করে, তাই না? তো সেই বলটা আমি যেটাকে বলেছিলাম কি ভাইলৌকিক এলাকা, বাইরে থেকে প্রবেশ করলে কি এটা ফোর্স তার উপর কাজ করবে অটোমেটিকলি, রাইট? তো এই বলটা কিভাবে ক্রিয়াশীল হয় সেটা ব্যাখ্যা করতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন উপায় বের করেন। তার মধ্যে কি হচ্ছে না, বিজ্ঞানী ফ্যারাডে সর্বপ্রথম কিছু রেখা কল্পনা করেন, যেগুলোকে আমরা বলবো কি তড়িৎ বলরেখা। রেখাগুলো কিরকম, এইরূপ দেখো, এখানে একটা ধনাত্মক আধান আছে আর এখানে একটা ঋণাত্মক আধান আছে। তাহলে এদের মধ্যে এরকম তড়িৎ বলরেখা কাজ করবে যেগুলো ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাচ্ছে, রাইট? বা এই বাইরে থেকেও ঋণাত্মকের দিকে আসছে, এই ধনাত্মক থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। এটা তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা এগুলোকে অ্যারো চিহ্ন দিয়ে এইভাবে দেখানো হয়, রাইট? এই রেখাগুলোর বিশেষত্ব কি, যদি এই রেখার কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে ওই বিন্দুতে ওই স্পর্শক ক্ষেত্র প্রবলের অভিমুখ নির্দেশ করে, বুঝতে পারলাম? তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কি বা তড়িৎ বলরেখা কি না, তড়িৎ ক্ষেত্রের যে কাল্পনিক রেখা বরাবর যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে তা ওই বিন্দুতে ক্ষেত্র প্রবলের অভিমুখ নির্দেশ করে, তাকে বলা হয় তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, বুঝতে পারলাম? তাহলে তড়িৎ বলরেখা কি বললাম না, তড়িৎ ক্ষেত্রের যে কাল্পনিক রেখা বরাবর যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে তা ওই বিন্দুতে ক্ষেত্র প্রবলের অভিমুখ নির্দেশ করে, তাকে কি বলো, তড়িৎ বলরেখা। এখন এই তড়িৎ বলরেখা বিভিন্ন রূপ হতে পারে। ধরো একটা ধনাত্মক আধান আছে, এখানে একটা ধনাত্মক আধান আছে, তাহলে এর থেকে নির্গত তড়িৎ বলরেখাগুলো কি রূপ হবে? দেখো আমি এটা আগের দিন বলেছিলাম, এগুলো কি হবে, আউটওয়ার্ড হবে, বাইরের দিকে সর্বদা বেরিয়ে যাচ্ছে, বাইরের দিকে বেরোবে, ক্লিয়ার? তড়িৎ বলরেখাগুলো এই রূপ হবে, আউটওয়ার্ড, বহির্মুখী, ক্লিয়ার? দেখো এখানে সৃষ্টি হচ্ছে কোথা থেকে, ধনাত্মক আধান থেকে সৃষ্টি হচ্ছে, ওই কোথায় চলে যাচ্ছে, অসীমে চলে যাচ্ছে, অসীমে, ক্লিয়ার? অসীমে নিঃশেষ হয়, ক্লিয়ার? যদিও এই অসীমে আমি কি বলেছি, যে তড়িৎ ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত হলেও একটা নির্দিষ্ট এলাকার পর সেটা কি হয়ে যাচ্ছে, তার ফোর্সটা খুবই নগণ্য হয়ে যাচ্ছে, তাই না? তো এগুলো সেরকম অসীমে বিলীন হয়ে যাওয়া বলে কল্পনা করা হচ্ছে, রাইট? যদি এটা ঋণাত্মক আধান হয়, এটাও আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তাহলে তার কি হবে, ইনওয়ার্ড হবে, ইনওয়ার্ড, মানে এখানে যেমন ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে অসীমে চলে গেছে, এগুলো অসীম থেকে আধানে আসছে, ক্লিয়ার? অসীম থেকে আধানে এলো। তাহলে আমরা দুটো বিষয় দেখলাম, একটা হচ্ছে একক ধনাত্মক আধানের জন্য তড়িৎ বলরেখাগুলো কিরূপ হবে, সব আউটওয়ার্ড হবে, বহির্মুখী, আর এগুলো কোথায় মিলিত হচ্ছে, মানে বিলীন হচ্ছে অসীমে, রাইট? সেম এটা ঋণাত্মক আধানের জন্য তড়িৎ বলরেখাগুলো সব ইনওয়ার্ড হবে, আর তারা অ্যাকচুয়ালি কি হচ্ছে না, অসীম থেকে এসে আধানে
আসছে। ক্লিয়ার? এবার আমি যেটা বলি, যদি দুটো একই আধান থাকে, দুটো একই সমজাতীয় দুটি আধান, সমপরিমাণ দুটি আধান থাকে, তাহলে এখানে একটা ধনাত্মক আধান রেখেছি, রাইট? এখানেও একটা ধনাত্মক আধান রেখেছি, কি হবে দেখো তো, এটাও সব আউটওয়ার্ড হবে, রাইট? এবার দেখো একটা বিষয়, দেখো আউটওয়ার্ড হয়ে সব এরকম বেরিয়ে যাবে, সরি সেম এর ক্ষেত্রে এখন তোমাদের মনে আসতে পারে স্যার এদিকে আসবে, রাইট, এদিকেও আসবে, কিন্তু দেখো এরা সব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখা, ফলে এই জায়গাটায় কি এরা কেউ কারোর কাছে আসবে না, ঘেঁষবে না, কেন? পরস্পরকে বিকর্ষণ করছে, ফলে এই জায়গাটায় এই যে পয়েন্টটা, মানে দুটো সমজাতীয় আধানের মধ্যবর্তী স্থানে তড়িৎ বলরেখাগুলো কেউ যায় না বা থাকে না, এই জায়গাটাকে বলা হয় উদাসীন বিন্দু, উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট বা উদাসীন এলাকা বা এরিয়া বলতে পারো, মানে উদাসীন অঞ্চলও বলতে পারো। তার কি না, দুটি সমজাতীয় বিপরীত আধানের, দুটি সমজাতীয় বিপরীত আধানের মধ্যবর্তী যে বিন্দুতে বা যে অঞ্চলে কোনো তড়িৎ বলরেখা থাকে না, সেই অঞ্চলটাকে বলবো কি উদাসীন অঞ্চল। এবং এই অঞ্চলে বা এই বিন্দুতে লব্ধি ক্ষেত্রপ্রবল শূন্য হয়, লব্ধি ক্ষেত্রপ্রবল শূন্য হবে, বোঝাতে পারলাম? তাহলে দুটি সমজাতীয় বিন্দু আধানের মধ্যবর্তী এলাকায় বা বিন্দুতে কোনো তড়িৎ বলরেখা যায় না বা থাকে না, এবং ওই বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, তাই ওই বিন্দুটাকে ওই তড়িৎ ক্ষেত্রের উদাসীন বিন্দু বলা হয় বা নিউট্রাল পয়েন্ট বলা হয়। ক্লিয়ার? এবার আসছি, যদি যদি দুটো মানে সুষম তড়িৎ ক্ষেত্র হয়, কেমন তড়িৎ ক্ষেত্র? সুষম তড়িৎ ক্ষেত্র। এর আগে আমরা আলোচনা করি সুষম তড়িৎ ক্ষেত্র, যার প্রতিটা বিন্দুতে ক্ষেত্র বরাবরের মান একই। তাহলে দুটো সুষম তড়িৎ সুষম তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখাগুলো কেমন হবে? দেখো পরস্পর সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে? এখানে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি বললেন এটা সুষম তড়িৎ ক্ষেত্রের প্রতিটা মানে বলরেখাগুলো পরস্পর সমান্তরাল হবে। দেখো একটু ইনকমপ্লিট উত্তর দিলাম, অসম্পূর্ণ উত্তর দিলাম। অ্যাকচুয়ালি এর ধারের রেখাগুলো সমান্তরাল নয়, ধারের রেখাগুলো সমান্তরাল হবে না। ক্লিয়ার? কেন? আগে বলি ফার্স্ট সমান্তরাল কেন হবে। দেখো প্রতিটা বলরেখা, সরি এটা তো এটা ন্যাচারালি সমান্তরাল, বুঝতে পারলাম তো। তো এরা পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে এ এদিকেরটাকে ঠেলছে, এ এদিকেরটাকে ঠেলছে। দেখবে তুমি যদি একটা ভিড় টেনে ওঠো, আমি একটা ন্যাচারালি উদাহরণ দিই, লক্ষ্মীকান্তপুর লোকালে উঠেছো, রাইট? শিয়ালদা থেকে ফিরছো, লক্ষ্মীকান্তপুর লোকালে উঠেছো, তুমি ওই কয়েকটা স্টেশন পেরিয়ে এসে মানে তোমার গড়িয়া টড়িয়া যখন এলো, দেখবে তুমি যদি দাঁড়াও তোমাকে কোনো বল ক্রিয়া করতে হচ্ছে না। কেন? এদিকের পার্টি তোমাকে ঠেলে দিচ্ছে, তুমি এদিকে বেঁকে যাওয়ার উচিত, কিন্তু ওদিকের পার্টিও তোমাকে ঠেলে দিয়ে তুমি কি হচ্ছ? নিউট্রাল থেকে যাচ্ছ। এক্স্যাক্টলি সেটাই ঘটে এখানে। সুষম তড়িৎ ক্ষেত্রে পরস্পরকে ইয়ে করার জন্য এরা পরস্পর স্টেট থাকে, কিন্তু শেষের দিকে এদিকে কোনো আধান না থাকার জন্য এরা এদিকে বাইরের দিকে, এদিকে বাইরের দিকে বেঁকে যায়, মানে তড়িৎ বল এদিকে না থাকার জন্য। ক্লিয়ার? তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলোর মানচিত্র ঠিক এইরূপ হয়। তাহলে আমরা চারটের মানচিত্র দেখলাম, একটা একক ধনাত্মক আধানের জন্য, আর একটা এর জন্য, কিসের জন্য? ঋণাত্মকের জন্য, দুটো সম আধানের জন্য, আর সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য। ক্লিয়ার? এবার আসি তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য বা প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য, তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য। দেখো এই মাইকেল ফ্যারাডে যে তড়িৎ বলরেখাগুলো কল্পনা করেছিলেন,
এবং তার কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তো এগুলো ফার্স্ট প্রচুর বড় বড় বৈশিষ্ট্য তোমাদের বিভিন্ন বইয়ে আছে। তো আমি খুব সহজ সরলভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, দেখবে একবার একটু মনে রাখলেই, খুব একবার পড়লেই মনে থেকে যাবে। ক্লিয়ার? এবং এই ছোট ছোটই লিখলেগুলো তুমি যদি বোর্ড এক্সামে পড়ে, তো তুমি ছোটগুলো লিখলেও ফুল মার্কস পাবে, তোমার ওরকম বিস্তারভাবে লেখার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? ফার্স্ট, তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে শুরু হবে আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। কি বললাম? তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধানে শুরু হবে এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। ক্লিয়ার? তাহলে মনে রাখা খুবই সহজ যে তড়িৎ বলরেখাগুলি সাধারণত ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। ক্লিয়ার? 2 নম্বর আসছি, এটা খুব ভাইটাল, যেটা আমরা তড়িৎ বলরেখার সংজ্ঞায় পড়েছি। কি না, এই তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। ক্লিয়ার? তাহলে প্রথমটা কি বললাম? তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে শুরু হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়। ক্লিয়ার? 2 নম্বর আসছি, না তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। ক্লিয়ার? স্পর্শক শুধু আমি তোমাদের নোট ডাউন করার জন্য স্পর্শক কথাটা লিখলাম, সরি, যাতে তোমরা নোট ডাউনটা করতে পারো। তাহলে দুটো পয়েন্ট আলোচনা করলাম, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে শুরু হয়ে ঋণাত্মক আধানে শেষ হচ্ছে, আর ওই তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। 3 নম্বর, তড়িৎ বলরেখাগুলো বদ্ধ রেখা নয়। তড়িৎ বলরেখাগুলো বদ্ধ রেখা নয়, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে কোনো বদ্ধ রেখা নয়। ক্লিয়ার? বদ্ধ রেখা নয়। ক্লিয়ার? দেখো খুব ছোট এবং তোমার কাছে মনে রাখা খুবই সুবিধা। এবার যেটা পয়েন্ট খুব ভাইটাল, সেটা কি না, দুটো তড়িৎ বলরেখা বা একাধিক বলরেখা কখনো পরস্পরকে ইন্টারসেক্ট মানে ছেদ করবে না, ইন্টারসেক্ট করবে না। দুটো বলরেখা পরস্পরকে ছেদ করবে না, পরস্পরকে ছেদ করবে না। এখন মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ছেদ করবে না কেন? আবার বলছি যে দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না, তড়িৎ বলরেখা। আবার বলছি তড়িৎ বলরেখা, ম্যাগনেটিক বলরেখার ক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়, রাইট? তো মাথায় ঢুকলো? তাহলে তো দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। কেন করবে না? দেখো আমরা বলরেখার সংজ্ঞায় কি পড়েছি, যদি মানে তড়িৎ বলরেখার উপর যে কোনো বিন্দুতে আমি স্পর্শক টানি, তাহলে তা ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করছে। যদি এরা দুজন পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে দুটোর এর জন্য, তাহলে এটার জন্য কিরকম হবে, স্পর্শক বরাবর এরকম বরাবর অভিমুখে ক্রিয়া করবে তড়িৎ ক্ষেত্র, মানে ক্ষেত্র প্রাবল্য, আর এটার জন্য এরকম বরাবর অভিমুখ করবে। মানে একটা বিন্দুতে দুটো অভিমুখে দুটো ভিন্ন স্পর্শক আঁকা যাবে, অর্থাৎ একই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের দুটো অভিমুখ পাচ্ছি। এটা কি পসিবল? না, অসম্ভব, যা অসম্ভব। তাহলে কি বললাম, প্রশ্নটা কি থাকে অনেক সময়, যে দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? তার উত্তরটা কিভাবে দেবে না, দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে না কারণ তড়িৎ বল দুটি বলরেখা একটি বিন্দুতে ছেদ করলে ওই ছেদ বিন্দুতে দুটি বলরেখার জন্য দুটি স্পর্শ ভিন্ন দিকে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে, এবং যা একই বিন্দুতে ক্ষেত্রফলের দুটি আলাদা দিক নির্দেশ করবে, যা কখনোই সম্ভব নয়। ক্লিয়ার? এবার চলে আসছি তোমার, কোন তড়িৎ বলরেখা একই পরিবাহীতে উৎপন্ন হয়ে একই পরিবাহীতে শেষ হতে পারে না। কি বললাম? কোন তড়িৎ বলরেখা একই পরিবাহীতে উৎপন্ন হয়ে একই পরিবাহীতে শেষ হতে পারে না। ক্লিয়ার? এবার আসছি, তড়িৎ বলরেখাগুলি কোন পরিবাহীকে লম্বভাবে ছেদ করে, লম্বভাবে। তড়িৎ বলরেখাগুলি কোন পরিবাহীকে লম্বভাবে ছেদ করে। ক্লিয়ার? তাহলে গেল, তড়িৎ বলরেখাগুলো কেমন হবে না, ওই কোন পরিবাহীকে কি করবে না, লম্বভাবে ছেদ করবে। আর 7 নম্বর আসি, না কোন বলরেখা
দুই প্রান্তে দুটি সমান ও বিপরীত আধান থাকে, মানে একটা তড়িৎ বলরেখা যে সৃষ্টি হচ্ছে তার এক প্রান্তে যদি আমার ধনাত্মক আধান থাকে, তার অপর প্রান্তে সমান অথচ বিপরীত আধান মানে নেগেটিভ আধান থাকবে। ক্লিয়ার? তো এই গেল আমার তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? তো এবার আমরা আলোচনা করব তড়িৎ বলরেখা ও তড়িৎ প্রাবল্যের সম্পর্ক। তড়িৎ বলরেখা ও তড়িৎ প্রাবল্যের কি বলছিলাম না, তড়িৎ বলরেখা ও তড়িৎ প্রাবল্যের সম্পর্ক। রাইট? এখন দেখো, যদি ইপসাইলন তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে কিউ আধান থাকে বা রাখা হয়, কি বললাম, ইপসাইলন তড়িৎভেদ্যতা সম্পন্ন, তড়িৎভেদ্যতা নিশ্চয়ই আমরা আগের ভিডিওতে শুনেছো, মানে আমাদের সেকেন্ড ভিডিও। রাইট? তো ইপসাইলন তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে যদি কিউ আধান রাখা হয় বা থাকে, তাহলে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মত অনুসারে ওই তড়িৎক্ষেত্রের মধ্যে কিউ বাই ইপসাইলন সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হবে। কি বললাম না, ইপসাইলন তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে কিউ পরিমাণ আধান রাখা হলে কি হয় না, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মত অনুসারে কিউ বাই ইপসাইলন সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হয় বা হবে। রাইট? তাহলে আমি যদি এখন ওই কিউ আধানটাকে কেন্দ্র করে একটা গোলক কল্পনা করি যার ব্যাসার্ধ আর, আমি একটা গোলক কল্পনা করছি কিউ আধানটাকে কেন্দ্র করে যার ব্যাসার্ধ কি আর, তাহলে ওই গোলকের পৃষ্ঠতল বরাবর কিউ বাই ই সংখ্যক ইপসাইলন সংখ্যক তড়িৎ বলরেখা লম্বভাবে পরস্পরকে লম্বভাবে নির্গত হবে। ক্লিয়ার? অবিলম্বভাবে নির্গত হবে। কি বললাম না, ইপসাইলন তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে যদি কিউ পরিমাণ আধান রাখা হয়, তাহলে ম্যাক্সওয়েলের মত অনুসারে কিউ বাই ইপসাইলন সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হয়। রাইট? এখন যদি আমি ওই কিউ আধানটাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করি, তাহলে ওই কিউ বাই ইপসাইলন সংখ্যক তড়িৎ বলরেখা এই ক্ষেত্রের মধ্যে দিয়ে অবিলম্বভাবে অতিক্রম করবে। তাহলে আবার আমরা কি জানি, এই আর ব্যাসার্ধ সম্পন্ন গোলকটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। তাহলে দেখো, পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলের তড়িৎ বলরেখা ঘনত্ব কত হবে, একক ক্ষেত্রফলের তড়িৎ বলরেখার ঘনত্ব বা তড়িৎ বলরেখার সংখ্যা, তড়িৎ বলরেখার ঘনত্ব না বলে তড়িৎ বলরেখার সংখ্যা বলাই বেটার। সংখ্যা কি হবে না, কিউ বাই ইপসাইলন বাই 4 পাই আর স্কয়ার। ক্লিয়ার? এটা কি হচ্ছে, ক্যালকুলেট করলে কি পাচ্ছি না, 4 পাই ইপসাইলন আর স্কয়ার। ক্লিয়ার? আবার আমরা যখন ক্ষেত্রফলের সংজ্ঞায় দেখেছিলাম যে গোলকে আর ব্যাসার্ধের গোলকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো কিউ বাই 4 পাই ইপসাইলন আর স্কয়ার। কিউ বাই 4 পাই ইপসাইলন আর স্কয়ার। ঠিক আছে? তাহলে কি দেখলাম না, একক ক্ষেত্রফলের অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা আর ওই ক্ষেত্রফলের মান পরস্পর সমান। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে তড়িৎ বলরেখা ও তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। মানে কি, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সমান। কি বললাম, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ওই বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যার সমান হবে। মানে ক্ষেত্রফলের মানটা বলরেখার সংখ্যার সমান হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে তড়িৎ বলরেখা ও তড়িৎ প্রাবল্যের সম্পর্ক। কি করলাম আমি আবার একটু জাস্ট সংক্ষেপ দিই। ইপসাইলন তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে কিউ পরিমাণ আধান রাখা হলে ম্যাক্সওয়েলের
মতানুসারে কি কিউ বাই ইপসাইলন সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হয়। এখন যদি আমি এই কিউ আধানটাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করে নিই, তাহলে ওই কিউ বাই ইপসাইলন সংখ্যক বলরেখা ওই গোলকের পৃষ্ঠতল বরাবর অবিলম্বভাবে বিস্তার লাভ করবে, রাইট। আবার আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 4πr², তাই তো, 4πr²। তাহলে একক ক্ষেত্রফলে তড়িৎ বলরেখার সংখ্যা কত হবে, এটা দিয়ে এটাকে ন্যাচারালি ভাগ করবো আমরা, তাই না। তো করে কি পাচ্ছি, কিউ বাই 4πr²। আবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আর ব্যাসার্ধ কোনো গোলকের প্রতিটি বিন্দুতে ক্ষেত্রফলের মান কি, কিউ বাই 4πr², কিউ বাই 4πr²। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি দুটো মান ইজিলি একই। তাহলে আমরা সেখান থেকে কি বলতে, কি সিদ্ধান্তে আসতে পারি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই বিন্দু চতুর্দিকে একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যার সমান হয়। ক্লিয়ার? তো এবার আমরা আসবো কি, ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু খুব ভাইটাল জিনিস, একটু মনে রাখবে। কি বললাম একদম খুব ক্লিয়ারলি বুঝে নাও। দেখো, যদি সমপরিমাণ বিপরীত আধান, আমি এদিকে মাইনাসটা লিখলাম, ওদিকেও লিখলে কোনো ক্ষতি নেই, এদিকে মাইনাসটা লিখলাম, রাইট। সমপরিমাণ দুটি বিপরীত আধান একটি নির্দিষ্ট ক্ষুদ্র দূরত্বের মধ্যে রাখলে যে সংস্থার সৃষ্টি করে তাকে কি বলবো, তড়িৎ দ্বিমেরু। কি বললাম না, সমপরিমাণ দুটি বিপরীত আধান কে একটি ক্ষুদ্র ব্যবধানে রাখলে যে সংস্থার সৃষ্টি করে তাকে কি বলবো, তড়িৎ দ্বিমেরু। দেখো, এই একটা এ আর এর মধ্যবর্তী দূরত্ব যদি আমি এটা কল্পনা করে নিই 2l, কি 2l, তাহলে এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ক্লিয়ার? এখন তুমি ওদের ধারণা তো স্যার 2l কেন নিলেন, আপনি l নিন, লেন্থ ফর l নিন, 2l কেন নিলাম। দেখো, এটা যদি আমি মিডল ধরে নিই, রাইট, তাহলে এদিকেরটা আমি -l মানে অরিজিন এটা 0 0, ঠিক আছে, আর এদিকেরটা +l ধরতে পারি, দুটো মিলে 2l। আর তোমার মনে হবে স্যার ডিসটেন্স বা দূরত্বটা আবার নেগেটিভ পজিটিভ কেন করছেন। দেখো, দূরত্ব নেগেটিভ পজিটিভ হয় না, কিন্তু এটা যদি অরিজিন ধরি x অক্ষ y অক্ষ, তাহলে এদিকে মাইনাস এদিকে প্লাস, দুটো মিডলে কিন্তু 2l হচ্ছে, রাইট, এই কারণে 2l না, রাইট। তাহলে আমাদের বিভিন্ন জৈব অণু যেমন তোমার জল H2O, ক্লিয়ার, CO2, HCl, এগুলো সব দ্বিমেরু, রাইট। যেমন O আর H এইভাবে অবস্থান করে, হ্যাঁ, H এর পজিটিভ, ওর নেগেটিভ, আর এদিকে হচ্ছে তোমার এদিকে আরেকটা H থাকে কি পজিটিভ। আর এই দ্বিমেরু ভাবক সর্বদা দ্বিমেরু ক্ষেত্রে কি হয় না, এইটার যে রাশিটা দ্বারা পরিমাপ করা, যে এই দ্বিমেরুর পরিমাপটা কিরূপ হবে বা মানটা কিরূপ হবে, স্ট্রেংথ কেমন হবে, সেটাকে নির্ণয় করতে আমরা যেটা আরেকটা রাশির সাহায্য নিই, সেটা হচ্ছে তড়িৎ ভ্রামক। তাহলে যে রাশি দ্বারা তড়িৎ দ্বিমেরু পরিমাপ করা হয় তাকে কি বলবো, দ্বিমেরু ভ্রামক। কিভাবে পরিমাপ করা, দেখো আমরা বলি এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক সর্বদা ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যাবে, ঋণাত্মক থেকে ধনাত্মক, মানে কখনো ধনাত্মক থেকে ঋণাত্মক নয়, ঋণাত্মক থেকে ধনাত্মক, রাইট, মোমেন্টটা এই যেমন জাস্ট ক্লিয়ার। এখন এই তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে টোটাল আধান মানে মোট আধানটা টোটাল চার্জ, মোট আধান শূন্য হবে, শূন্য। ক্লিয়ার? এই দেখো, এর ক্ষেত্রে কি টু নেগেটিভ, মানে ওর ক্ষেত্রে যেমন কত, মানে 2 মাইনাস ছিল, তো তাহলে এর জন্য 2 নেগেটিভ আধান, আর এটা পজিটিভ, টোটাল নেগেটিভ, মানে আধানটা শূন্য। ক্লিয়ার? সেম এই সেল এর ক্ষেত্রে তাই, দেখো Cl আর H
এটা কি পজিটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, টোটাল আধানটা কত, শূন্য। ক্লিয়ার? তাহলে তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোলের মোট আধান শূন্য। এখন এখানে মনে হয় প্রশ্ন, তাহলে তড়িৎ ক্ষেত্র কি শূন্য? না, বারবার বলছি, অনেকে ভুল ধারণা যে তড়িৎ মোট আধানটা শূন্য হলেও মোট মানে তড়িৎ ক্ষেত্র শূন্য নয়। কেন নয়? এখন প্রশ্ন আসতে পারে, স্যার কেন? ন্যাচারালি একটা প্রশ্ন মনে উঠে আসে যে স্যার মোট আধান শূন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য নয় কেন? দেখো, সাপোজ আমি এই একটা দেখি, এটা নেগেটিভ আধান, এটা ধনাত্মক আধান, এর জন্য এখানে একটা কোনো ধনাত্মক আধান রেখেছি, তাহলে তার তড়িৎ ক্ষেত্র কিরূপ করবে? এর জন্য একটা ক্ষেত্রফল বলের সৃষ্টি হবে, এর জন্য একটা আলাদা অভিমুখে, দুটো ভিন্ন অভিমুখে তড়িৎ ক্ষেত্রফল বলের সৃষ্টি হচ্ছে বা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, যার কারণে মোট আধান শূন্য হলেও কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য নয়। তাহলে দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের মোট আধান শূন্য হলেও তড়িৎ ক্ষেত্র শূন্য নয় বা ইলেকট্রিক ফিল্ড শূন্য নয়, নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে মোট আধান শূন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য নয়। এবার যেটা আসছি, এই কি বললাম, তড়িৎ দ্বিমেরু না দ্বিমেরু মান যে রাশি দ্বারা প্রকাশ করা হয় বা শক্তিমাত্রা, তড়িৎ দ্বিমেরুর শক্তিমাত্রা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাই কি বললাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। এটা খুবই প্রয়োজনীয় তোমাদের জন্য, অবশ্যই ডাইপোল মোমেন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা কি না, এটা আমি কি বললাম, কি প্রকাশ করা হয় এটার দ্বারা, না তড়িৎ দ্বিমেরুর শক্তিমাত্রা বা মানটা প্রকাশ করা হয়, একে পি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, পি। ঠিক আছে? আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, নট এ স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি মানে ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে ভেক্টর রাশি, কি রাশি? ভেক্টর রাশি। এবার এটা কোন অভিমুখে ক্রিয়া করে আমি সেটা বলছি একটু পরে। তাহলে এর মানটা কিভাবে প্রকাশ করে, না তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান, কি বলেছি, তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয় কিভাবে, সমপরিমাণ দুটো বিপরীত আধান, তাই না? তাহলে যে কোনো একটি আধান এবং ওদের দূরত্বের, ওদের মধ্যবর্তী দূরত্বের গুণফল দ্বারা প্রকাশ করা হয়, গুণফল দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে এর যদি ভেক্টর করে দিই তাহলে কি হয়ে যাবে, পি ভেক্টর ইকুয়াল টু 2q l ভেক্টর। তাহলে কি বললাম, ডাইপোল মোমেন্টটা কি কি না, যে রাশি দ্বারা তড়িৎ দ্বিমেরুর শক্তি মাত্রা বা মান প্রকাশ করা হয় তাকে কি বলো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। ঠিক আছে? এবার তাহলে এর মানটা কত, না তড়িৎ দ্বিমেরুর একটি আধান, তড়িৎ দ্বিমেরুর একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের পরিমাণ। ক্লিয়ার? এটা কিন্তু সংজ্ঞা নয়, পরিমাণটা বোঝাচ্ছে, কিন্তু সংজ্ঞাটা কি বলতে পারি একটু, না যে রাশি দ্বারা তড়িৎ দ্বিমেরু মান বা শক্তিমাত্রা প্রকাশ করা হয় তাই কি বলো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবং তার সাথে অবশ্যই যোগ করে দেবে যে তড়িৎ দ্বিমেরুর একটি আধান ও ওদের মধ্যবর্তী দূরত্বের গুণফলই হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের পরিমাণ। ক্লিয়ার? তাহলে এ হয় একটি ভেক্টর রাশি, একে প্রকাশ করা কি পি দ্বারা, পি ইকুয়াল টু 2q l ভেক্টর, l ভেক্টর। আচ্ছা, এখন বলেছি যে এর ভেক্টর রাশি এই অভিমুখটা কিভাবে, না এই যে রেখাটায় আঁকা আছে এটাকে বলা হয় দ্বিমেরু অক্ষ, তড়িৎ দ্বিমেরু অক্ষ, অ্যাক্সিস, দ্বিমেরু অক্ষ। এই দ্বিমেরু অক্ষ বরাবর নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে কি বললাম, ইয়ার ভেক্টর রাশি, ইয়ার মান, ইয়ার অভিমুখ, ইয়ার অভিমুখ তড়িৎ দ্বিমেরু অক্ষ বরাবর, মেরু অক্ষ বরাবর বরাবর ঋণাত্মক থেকে, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। তাহলে এর একটা লব্ধি বরাবর এই বরাবর কাজ করে পি ভেক্টর। এর ক্ষেত্রে কি, এই যে পি ভেক্টর মাইনাস থেকে প্লাসের দিকে। CO2 ক্ষেত্রে তার সেম হবে, CO2 কথা ঢুকলো। তাহলে আশা করছি জিনিসটা বুঝলে, ডাইপোল মোমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরবর্তী তোমার কেমিস্ট্রিতেও পাবে এই বিষয়টা, রাইট? কেমিস্ট্রিতেও ডাইপোল মোমেন্ট আছে, দ্বিমেরু ভ্রামক পাবে তোমরা। ক্লিয়ার? তো আগে এখানে ক্লিয়ার হও, তাহলে কেমিস্ট্রিতে বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে, রাইট?
এবার চলে আসছি এর এককটা। ন্যাচারালি তুমি বলো এর একক কি হবে? ইউনিট অফ ডাইপোল মোমেন্টের, ডাইপোল মোমেন্ট কি হবে? ইউনিট কি হবে? ইন সিজিএস কি হবে বলো? যা কিউর আধান কি সিজিএস ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইএসইউ, আর লেন্থ দৈর্ঘ্যের একক কি সেমি, তাহলে ইএসইউ সেমি, বা কি বলতে পারো স্ট্যাট সি সেমি। ক্লিয়ার? আর এসআই এ কি হবে? এসআই ইউনিট, এসআই এর কি ছিল? কুলম, কুলম মিটার, কুলম মিটার। এসআই ইউনিট কি হবে? কুলম মিটার। এবার ডাইমেনশন অফ ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের মাত্রা কি হবে? মাত্রাটা কি হবে? সরি একটু বুঝলাম। ডাইমেনশন অফ ডাইপোল মোমেন্ট মাত্রা কি হবে? তাহলে বলো কিউর মাত্রা মানে আধানের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা এল এর মাত্রা, তাই না? তাহলে আমরা কি জানি? কিউর মাত্রা কি? আইটি বা টিআই, আইটি, আর দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে এল টি আই, এল টি আই। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মাত্রা। তো আশা করছি তোমাদের এখানে সমস্ত পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি, কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। তো যাবতীয় যে ধরনের কোশ্চেন আসে সেগুলো সলভ করতে পারবে তোমরা, রাইট? এবং এর পরবর্তী ভিডিওতে এই দ্বিমেরু ভ্রামক নিয়ে আরো আলোচনা আছে। তো এছাড়াও যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো আমাকে ইউটিউবে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করতে পারো। ওকে, নম্বর অবশ্যই স্ক্রিনে থাকবে, তো সেটা দেখে অবশ্যই এগুলো। আবার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ফিজিক্স এটা ভালো নম্বর পেতে চাও এবং একটা কনসেপ্ট ক্লিয়ার ধারণা তৈরি করতে চাও যাতে তুমি জয়েন্ট বা বোর্ড এক্সামগুলোতে ভালো একটা স্কোর করতে চাও ফিজিক্সে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে যাতে প্রতিটি ভিডিও সবার আগে তুমি পাও, রাইট? এগিয়ে থাকো, কনফিডেন্স লেভেলটা একদম হাই যেন থাকে, রাইট? ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।